ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। এখন চ্যাপ্টারের সেকেন্ড পার্টে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, আমরা হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের যে বিভিন্ন অঙ্গাণুগুলো তাদের সম্পর্কে আমরা বিস্তারিত জানার ট্রাই করব, ঠিক আছে? সো সাইটোপ্লাজমের বিভিন্ন অর্গানেলস মধ্যে এগুলো আমরা ভালোভাবে আইডিয়া আছে, তাই না? কি কি সাপোজ ধরুন আমরা এন্ডোপ্লাজম, রেটিকুলাম, রাইবোজোম, তারপর গোলগি বডি, যা যা আছে হাবিজাবি সব, ঠিক আছে? সো সবগুলো নিয়ে আমরা মোটামুটি একটু যেটুক তোমাদের বইয়ে আছে ওটুকের মধ্যে তোমাদের সর্বোচ্চ যেটুক বোঝানো যায় আমরা ততটুক বোঝাবো, ঠিক আছে? ওকে ভাই, আসি তাহলে। আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের প্রধান অঙ্গাণুগুলো জানার আগে অবশ্যই তাদের কোষের যে চিত্রটা, চিহ্নিত যে চিত্র, এটা আমাদের প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে ভাইয়া? বিকজ এটা পরীক্ষায় আসবে এবং তোমার কি পরীক্ষায় দেওয়া লাগবে। সো তোমার ট্রাই করবা তুমি যত আর্লি জিনিসটা আঁকতে পারো। মানে আমি ধরো আমার ফার্স্টে হইতো কি, আমি এই যে চিত্রটা আঁকতাম না, আমার হচ্ছে অনেক কষ্ট হইতো, মানে হচ্ছে জিনিসটা আঁকতে আমার এমনও হইতো 20-25 মিনিট লেগে যেত। সো এই একটার জন্য যদি আমি 20-25 মিনিট দেই তাহলে কি আমার হবে? ধরো এটা আসবে নয়তো গতে নয়তো কি ঘতে, তাই না? সো আমার টাইম পাবো আমি হাইয়েস্ট কত, সাপোজ আমি 10 মিনিট টাইম পাবো। সো আমার প্র্যাকটিস করতে করতে আমার 20 মিনিটটাকে 10 মিনিটে আনা লাগবে, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের গোল থাকবে, যে এটা হচ্ছে আমরা সবাই আঁকতে পারবো, বাট যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আঁকতে হবে। এমন না যে এত সুন্দর করে আঁকতে হবে, তাই না? জাস্ট আমরা বেসিক জিনিসটা যাতে স্যারদেরকে বুঝাইতে পারি। তাহলে আমরা বেসিক একটু আউটলাইন নিয়ে আলোচনা করি। ফার্স্টে আমি নিউক্লিয়াসটা নিয়ে আলোচনা করতেছি। যে দেখো কোষের যে আমি এক পাশে একটা জিনিস দেখতেছি, এটা হচ্ছে কি নিউক্লিওলাস, ঠিক আছে? এই যে মাঝখানে যেটা দেখতেছি না, এটা হচ্ছে কি আমাদের নিউক্লিওলাস, এবং আশেপাশে যেগুলো আমরা তন্তু দেখতেছি এগুলো কি ক্রোমাটিন জালিকা। বাইরে যেটা লেয়ার দেখতেছি ওইটা কি নিউক্লিয়ার আবরণ, এবং ভিতরে কি আছে পিঙ্ক কালার, এই যে তোমার ভায়োলেট কালার যে তোমার একটা ম্যাট্রিক্স দেখতেছি অর্থাৎ তরল পদার্থ দেখতেছি, তাকে আমরা কি বলবো? নিউক্লিওপ্লাজম বলবো, ওকে? তারপর এই নিউক্লিয়াসের সাথে লাগানো কি আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই না? এখানেও কিন্তু কি আছে দেখতেছি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এই যে এখানে একটা জিনিস দেখতেছি, দেখো ভাই, এখানে একটা জিনিস দেখতেছি, ঠিক সেম জিনিস দেখবা আমরা আবার এখানে দেখতেছি, আবার আমরা কি দেখতেছি? এখানে দেখতেছি, তাই না? সবুজ কালারের। সো সবুজ কালার মানে দ্যাট মিনস এটা কি হবে? এটা অবভিয়াসলি ক্লোরোপ্লাস্ট হবে, তাই না? কারণ ক্লোরোপ্লাস্টে কি থাকে? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল থাকার কারণে আমরা কি জিনিসটা কি দেখি? সবুজ দেখি। এবং এটার কাজ কি কি কাজ করে বলো তো? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করে, তাই না? আচ্ছা, তারপর আসি এই যে তোমার যে নিউক্লিয়াসের নিচে আরেকটা জিনিস দেখতেছি, দেখবা এরকম করে, এই জিনিসটার নাম হচ্ছে গোলজি বস্তু, ঠিক আছে? গোলজি বস্তুর কিন্তু খুবই কাজ আছে। আমরা ধরো এসএসসি লেভেলে বিস্তারিত জ্ঞান থাকে না তো, সো আমরা ভাবি মেইন জিনিস কোনো মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টই, তাই না? আর বাকিগুলো তেমন একটা কোনো কাজ নেই, বাট অ্যাকচুয়ালি সবারই কিন্তু স্পেসিফিক কাজ আছে, নয়তো তো আল্লাহ এইভাবে করে আমাদের প্রত্যেকটা অঙ্গাণু আল্লাহ আল্লাহ করে দিত না। তাইলে দেখো, তাহলে এগুলোতে বুঝতে পারছি। এবং মাঝখানে যেটা বিশাল একটা গহ্বরের মতো দেখতেছি, এটাকে আমরা কি কি বলবো? কোষ গহ্বর বলবো, ঠিক আছে? বা ইংলিশে বললে সেল ভ্যাকিউল, ঠিক আছে ভাইয়া? সো মোটামুটি এগুলো হচ্ছে তোমাদের কোষ। আর এখানে যেটা একটা তোমার ইয়েলো কালার একটা জিনিস দেখতেছি, এটাকে আমরা কি বলবো? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের পাওয়ার হাউস বলা হয়। মানে কি মাইটোকন্ড্রিয়া কোষের জন্য যাবতীয় যত রকম শক্তি সবগুলো মাইটোকন্ড্রিয়া প্রডিউস করে, ওকে ভাইয়া? সো মোটামুটি আমরা আশা করি বুঝতে পারছি। আরও কিছু জিনিস আছে, যেমন ধরো এখানে ছোট করে একটা জিনিস আছে, এটা তোমরা পরীক্ষা অবভিয়াসলি দিবা, কারণ এটা হচ্ছে মিন করে লাইসোসোম, ঠিক আছে? লাইসোসোমও কিন্তু সাইটোপ্লাজমের একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু, ঠিক আছে ভাইয়া? তার নিচে দেখবা এখানে কিছু এরকম রডের মতো কিছু পার্ট আছে, এই যে দ্বন্দ্বের মতো কিছু অংশ আছে, এগুলোকে বলা হয়, অ্যাকচুয়ালি তোমার এখানে মার্ক করে নাই, আমি করে দিই, কোনো প্যারা নাই, এগুলোকে বলে মাইক্রোটিউবিউল। কি বলে ভাইয়া? মাইক্রোটিউবিউল, ওকে ভাইয়া? ঠিক আছে, তোমরা লিখে নিতে পারো, প্যারা নেই, ওকে? আচ্ছা, এদেরও কিন্তু কাজ আছে, মানে যাই কিছু আছে কোষের মধ্যে সবার কিন্তু স্পেসিফিক কিছু কাজ আছে, ঠিক আছে? এটা অবশ্যই তোমার জানা লাগবে, ওকে ভাই? তারপর আসি, এটা হচ্ছে প্রাণী কোষ। আমি মনে আছে তোমাকে যখন উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ পড়াইছিলাম, তাদের মধ্যে বেসিক কিছু পার্থক্য তোমাকে বলছিলাম না? এখানে কিন্তু পার্থক্যটা আরও ভালো করে তুমি বুঝতে পারবা। তা আমি হালকা পাতলা বলে দিই, এই চিত্র দেখে ভাই আমরা বুঝতে পারতেছি না, ওই যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস যে কোনো এক সাইডে ছিল, আর প্রাণী কোষের ক্ষেত্রে আমরা কি দেখতেছি? নিউক্লিয়াস একদম কোষের মাঝখানে বড় করে আছে, তাই না? আর আশেপাশে কি কোনো গহ্বর আমরা দেখতেছি? আমরা কিন্তু কোনো গহ্বর দেখতেছি না। সো আমরা একটা কথা বলতে পারি, উদ্ভিদ কোষে কি আছে? সেল ভ্যাকিউল আছে, আর প্রাণী কোষের ক্ষেত্রে কি নাই? সেল ভ্যাকিউলটা থাকবে না, ঠিক আছে? অর্থাৎ প্রাণী কোষে কোনো কোষ গহ্বর থাকে না, ঠিক আছে? ওকে। এবং আরও বহুত কিছু আছে, ঠিক আছে? উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে আরও পার্থক্য আছে, যেমন উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে। কি থাকে? কোষ প্রাচীর, কোষ প্রাচীর। আর প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকবে না, ঠিক আছে? এই যে দেখো চিত্র দেখলে বুঝতে পারবা, এই যে বাইরে যে এক্সট্রা একটা লেয়ার দেখতেছি না, এটা হচ্ছে মেইনলি কোষ প্রাচীর। এই যে দেখো ভিতরে তো কোষ গহ্বর, একদম বাইরে যে লেয়ারটা দেখবে না, কই আছে এটা? এটাকে এখানে উল্লেখ করে নাই, এই যে দেখো কোষ প্রাচীর, ঠিক আছে? সো এটাকে আমরা কি বলতেছি? বাইরের যে লেয়ার, এটাকে আমরা কি বলতেছি? কোষ প্রাচীর বলতেছি। বাট প্রাণী কোষে কি এমন কিছু আদৌ অস্তিত্ব আছে? নাই, ঠিক আছে? আরও কিছু এখানে গঠন দেখবা, যেমন এখানে তোমরা দেখতেছি মাইক্রোভিলাস বা মাইক্রোভিলাই। এই যে দেখো এরকম করে উঠে আসে না, এটাকে আমরা কি বলতেছি? মাইক্রোভিলাই বলতেছি।
কোনো প্যারা নিও না, চ্যাপ্টার তো জাস্ট শুরু করলাম, ঠিক আছে? এটা সম্পর্কে বিস্তারিত ধারণা একটু পরে আমরা পাবো, ওকে? আচ্ছা, তারপর ধরো আরও যা যা আছে সবগুলো উদ্ভিদ কোষের মতোই, জাস্ট হচ্ছে কি দেখবে এখানে মাঝখানে সেল ভ্যাকুয়াল থাকবে না, এবং জিনিসগুলোর গঠনটা উদ্ভিদ কোষ থেকে একটু ডিফারেন্ট, ঠিক আছে? যেমন ধরো এখানে আমরা দেখতেছি এটা কি, এটা হচ্ছে অবভিয়াসলি গোলজি বস্তু, এটা কি অবভিয়াসলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কি অবভিয়াসলি মাইটোকন্ড্রিয়া, তাই না? আবার একটা মজার বিষয়, এখানে তোমরা ভুলেও কি এঁকে দিও না, ক্লোরোপ্লাস্ট এঁকে দিও না, তাই না? আমরা সবাই জানি প্রাণী কোষ কি ক্লোরোপ্লাস্ট থাকে? জীবনও থাকবে না। এই যে খাবার প্রস্তুত করা, এটা কার কাজ? এটা উদ্ভিদের কাজ। আর প্রাণী কোষের কাজ কি? প্রাণী কোষ অলওয়েজ কি, সে অন্যকে ভক্ষণ করে বেঁচে থাকে, তাই না? সো এটা মাথায় রাখবা, ভুলেও যাতে প্লাস্টিক না এঁকে দাও, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া রাখবা, ওকে? আচ্ছা, আশা করি তোমাকে চিত্র ব্যাখ্যা করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, এখন এগুলো তো বুঝতে পারছি। এখন তোমার এই যে এই এসএসসি লাইফে তোমার বেসিক্যালি তোমার উদ্ভিদ কোষটা নিয়ে আলোচনা বেশি করছে, ঠিক আছে? প্রাণী কোষও আছে, মানে প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ দুইজনেরই তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেম, তাই না? দুইজনেরই গোলজি বস্তু সেম, তাই না? দুইজনেরই মাইটোকন্ড্রিয়া সেম, অবভিয়াসলি সেম, তাই না? সো এগুলো নিয়ে বেসিক্যালি যেগুলোর মধ্যে মিল আছে বা যেগুলো মিল নাই ওগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। সো সর্বপ্রথম আমার যে জিনিসটা, ধরো আমি উদ্ভিদ কোষ চিন্তা করতেছি, তো তাহলে ধরো একদম বাইরে থেকে আমি আসতেছি, তাহলে বাইরে সবার ফার্স্টে কি পড়তেছে? কোষ প্রাচীর। সো আমরা ফার্স্টে কোষ প্রাচীর নিয়ে পড়বো, বা হচ্ছে কি সেল ওয়াল, ঠিক আছে? আচ্ছা, সো এই কোষ প্রাচীরটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অন্যতম বৈশিষ্ট্য। এটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, মানে এটা অনেকবার এমসিকিউতে আসবে, এবং অনেকে আমরা ভুল করব, এই কোষ প্রাচীরটাকে আমরা প্রাণী কোষের সাথেও মিলাই ফেলবো। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে উদ্ভিদ কোষের ভেতরে, অর্থাৎ একটা কোষের ভেতরে যা আছে সব কিছুই অলমোস্ট জীবিত বস্তু, মানে কি বুঝতে পারছি? জীবিত। আর কিন্তু কোষ প্রাচীরটা হচ্ছে মৃত, ঠিক আছে? অর্থাৎ কোষ প্রাচীরের যে গঠন উপাদান জিনিসগুলো আছে না, এগুলো হচ্ছে সবগুলো মৃত বস্তু দিয়ে তৈরি, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছি? অর্থাৎ তারা সেলুলোজ দিয়ে তৈরি, হেমিসেলুলোজ দিয়ে তৈরি। দেখো এখানে হয়তো বা দেয়া আছে তোমার, দেখো প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে না, প্রত্যেকটা লাইন আমি তোমাকে অলরেডি বলে ফেলছি। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল, এতে কি কি থাকে খুবই গুরুত্বপূর্ণ। সেলুলোজ থাকবে, হেমিসেলুলোজ থাকবে, লিগনিন থাকবে, প্যাকটিন থাকবে, সুবেরিন থাকবে। এগুলো হচ্ছে বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ, যেটা দিয়ে হচ্ছে কি তৈরি হয়? প্রাণী উদ্ভিদ কোষের কোষ প্রাচীরটা তৈরি হবে, ঠিক আছে? এখন আমি তোমাকে আরেকটু ধারণা দিব, কোনো প্যারা নিও না, যেটা হচ্ছে তোমার ধরো সৃজনশীলে কিছু একটা লিখতেছো, তো তোমার একটু অতিরিক্ত জিনিস লেখা লাগবে না, ওগুলো আমি তোমাকে বলতেছি, প্যারা নেই, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখবা সবার কি প্রাণী কোষের সবগুলা কোষের যে কোষ প্রাচীর এগুলো কি সেম থাকবে? না। আমি যখন তোমাকে ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে ছত্রাক পড়াইছিলাম, মনে আছে ভাইয়া? তোমাকে যখন আমি ফানজাই পড়াইছিলাম, ওই ফানজাই যে কোষ প্রাচীর সেটা কি দিয়ে গঠিত ছিল? কাইটিন নির্মিত ছিল, তাই না? কি নির্মিত? কাইটিন নির্মিত। এবং আমি যখন তোমাকে ব্যাকটেরিয়া পড়াবো, ব্যাকটেরিয়া, ওই ব্যাকটেরিয়া বা আদিকোষী ব্যাকটেরিয়া আর কি, সবাই তো জানি, ওই ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর আছে না, সেটা কিন্তু কি সেলুলোজ, সেমিসেলুলোজ এগুলো দিয়ে নির্মিত না, বুঝতে পারছি? এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা কি নির্মিত? লিপিড, প্রোটিন, পলিমার। তোমাদের কি এটা লিখছে? হ্যাঁ, কোষ প্রাচীর, প্রোটিন, লিপিড, তুমি মাথায় রাখবা লিপিড, প্রোটিন, পলিমার। অ্যাকচুয়াল হচ্ছে এটা আর কি, লিপিড আর প্রোটিনের যৌথ যে পলিমার, ঠিক আছে? অর্থাৎ লিপিড প্রোটিন মিলে একটা বড় একটা আবরণ তৈরি করছে, সেটাকে আমরা কি বলবো? কোষ প্রাচীর বলবো। কাদের ক্ষেত্রে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। আর ছত্রাকের ক্ষেত্রে কি হবে? কাইটিন নির্মিত হবে, ঠিক আছে? কাইটিন নির্মিত হবে, বুঝতে পারছি ভাইয়া? এটা হচ্ছে তোমাদের কোষ প্রাচীর নিয়ে একটা বেসিক ধারণা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যেখানে কিছু লেখা আছে, দেখো প্রাথমিক কোষ প্রাচীরটি একাস্তর বিশিষ্ট। তোমার এখানে চিত্র আছে কিনা আমি একটু দেখি। অবভিয়াসলি চিত্র আসছে, সো এটা তোমার জন্য অনেক ভালো হয়েছে, চিত্র দিয়ে ব্যাখ্যা করলে জিনিসটা ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, প্রাথমিক যে কোষ প্রাচীর সেটা হচ্ছে একস্তর বিশিষ্ট। মধ্যপ্লাজম, এই যে মধ্যপর্দার উপরে প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর তৈরি করে। আমি দাগ দিচ্ছি আগে, তারপর বুঝাচ্ছি, প্যারা নেই, আগে লেখাগুলো পড়ি। প্রত্যেকটা প্রাচীরের মাঝামাঝি কিছু ছিদ্র থাকে যাদেরকে কূপ বলে, ঠিক আছে? কূপ বলে। কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, এগুলো তো তুমি কি লিখবা? কোষের কাজ লিখবা, ঠিক আছে? কোষ প্রাচীরের কাজ আকার আকৃতি বজায় রাখে, পাশের কোষের সাথে কি সংযোগ স্থাপন করে, ঠিক আছে? প্লাজমোরেসমাটা, এটা হচ্ছে তোমার কতে আসবে, প্লাজমোরেসমাটা কি, ঠিক আছে? অবশ্যই আসবে, ঠিক আছে? যোগাযোগ রক্ষা করে, এবং আলটিমেটলি যেহেতু কোষের সাথে কোষ যোগাযোগ রাখতেছে, তার মানে কি অবভিয়াসলি পানি এবং খনিজ লবণের পরিবহন তারা নিয়ন্ত্রণ করতেছে, ঠিক আছে? এখন হচ্ছে আমি বিস্তারিত পরে আসো, চিত্র দেখা পড়াবো, ঠিক আছে? আচ্ছা, আসি এবার। দেখো তুমি পরীক্ষায় যেটা আঁকবা সেটা হচ্ছে এটা আঁকবা, ঠিক আছে? লম্বোচ্ছেদ থাকবা, ঠিক আছে? কোষ প্রাচীরের লম্বোচ্ছেদ। আচ্ছা, তাহলে একদম কোষ প্রাচীরের মাঝে যে লেয়ারটা দেখবে, এই যে এটা দেখতেছি সাদার মতো যে লেয়ারটা দেখতেছি, এটা হচ্ছে ভাইয়া কি জানো? এটা হচ্ছে মধ্যপর্দা। অর্থাৎ কোষ প্রাচীরের একদম ইনিশিয়ালি গঠন শুরু হয় কি দিয়ে? তার মধ্যপর্দা দিয়ে। মধ্য মানে কি? মাঝের পর্দা, ঠিক আছে? একদম মাঝখানে থাকবে কি? মধ্যপর্দাটা। এই মধ্যপর্দাটা কি দিয়ে গঠিত হবে? এটা হচ্ছে তোমার সেলুলোজ, হেমিসেলুলোজ দিয়ে গঠিত হবে, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, তাহলে ফার্স্টে কি হইলো? মধ্যপর্দা, ঠিক আছে? আচ্ছা, মধ্যপর্দার পরে কি তৈরি হবে? প্রাথমিক প্রাচীর তৈরি হবে। এই যে ভাইয়া আমি এখানে মধ্যপর্দার পাশে দুইটা প্রাচীর দেখতেছি না, এই যেগুলা, এগুলাকে আমরা কি বলবো? এগুলাকে আমরা কি বলবো? প্রাথমিক প্রাচীর বলবো, ঠিক আছে? আচ্ছা,
তারপর প্রাথমিক প্রাচীর তো তাইলে হচ্ছে তুমি একটা জিনিস মাথায় রাখবা, প্রাথমিক প্রাচীরটার পুরুত্ব মাথায় রাখবা। এটা তোমার বইয়ে নাই, বাট তুমি একটু মাথায় রাখো, কোনো প্যারা নাই, তো এক্সট্রা ইনফরমেশন মাথায় রাখা মানে তোমার জন্য প্লাস পয়েন্ট, ঠিক আছে। প্রাথমিক প্রাচীরটা হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু হয়, ঠিক আছে। কত? 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু, ঠিক আছে। আচ্ছা, তারপর অনেক ক্ষেত্রে প্রাথমিক প্রাচীরের পরবর্তীতে কি তৈরি হবে? আরেকটা বড় প্রাচীর তৈরি হবে, যাকে আমরা কি বলবো? সেকেন্ডারি প্রাচীর। কি বলবো? সেকেন্ডারি প্রাচীর। অর্থাৎ আমি যদি তোমাকে সিরিয়ালি বলি, বাইরে থেকে এই যে ভিতর থেকে বাইরের দিকে কয়টা আছে? ফার্স্টে মধ্যপর্দা, তারপর প্রাথমিক প্রাচীর, তারপর কি সেকেন্ডারি প্রাচীর, তাই না? অর্থাৎ কি প্রথমটা প্রাইমারি, তারপর কি সেকেন্ডারি। এই সেকেন্ডারি প্রাচীরের পুরুত্ব হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার। এটা তুমি বই লিখে রাখতে পারো, তোমার জন্য ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই মধ্যপর্দাটা কিভাবে তৈরি হয় আমি আরেকবার রিপিট করি। মধ্যপর্দা তৈরি হবে, আমার একটু মনে হয়তো বা তোমার আগে বলতে একটু মনে উল্টাপাল্টা হয়েছে। মধ্যপর্দাটা তৈরি হবে তোমার গোলজি বস্তু থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ আসবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার একটা তোমার রাসায়নিক পদার্থ যেটার নাম হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট, মাথায় রাখবা। জাস্ট একটু এইখানে মধ্যপর্দার নিচে লিখে রাখো, আমি যে বানানটা লিখতেছি এটা লিখে রাখো, ফ্রাগমোপ্লাস্ট এবং ভেসিকলস। কি? ফ্রাগমোপ্লাস্ট এবং ভেসিকলস, এই দুইটা পদার্থ আসার ফলে একটা তোমার লেয়ার তৈরি করবে, যেটা সর্বপ্রথম একটা ধরো প্রাথমিক ধরো কি একটা ইনিশিয়াল আমরা কোনো একটা বিল্ডিং তৈরি করার আগে একটা উপরে একটা বা বাইরে একটা প্যাটার্ন দিই না, বাঁশ দিয়ে একটা প্যাটার্ন তৈরি করি না, ওই প্যাটার্নটাই তৈরি করবে কে? মধ্যপর্দা, ঠিক আছে। তাহলে এটা কি দিয়ে তৈরি হবে? ফ্রাগমোপ্লাস্ট এবং ভেসিকলস দিয়ে, যেগুলো গোলজি বস্তু থেকে আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসতেছে কি প্রাথমিক প্রাচীর, তাই না, যেটা হচ্ছে কি 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু, এবং এটা কি দিয়ে তৈরি হবে? এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ দিয়ে তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় ধরো একটা গাছ, সেটা আস্তে আস্তে অনেক বড় হচ্ছে, ঠিক আছে, অনেক পুরু হচ্ছে। সো এটা পুরু হওয়া মানে কি তার কোষ প্রাচীরগুলো পুরু হবে না? অর্থাৎ গাছের বয়স যদি বেশি হয়, কিংবা এক কথা বলতে গেলে কোষের বয়স যদি বেশি হয়, তাই না? সো যখন সেটা একটু পুরু হওয়া লাগবে, তখনই তাদের ক্ষেত্রে কি তৈরি হবে? সেকেন্ডারি প্রাচীরটা তৈরি হবে। তো আমি বলতে পারি যেসব কোষ ভাজক, আমরা তো ভাজক কোষ মানে তো জানি, তাই না, যেসব কোষে মানে কিছুক্ষণ পরপর অথবা কিছুদিন পরপর বিভাজিত হওয়া লাগে, ঠিক আছে। কিছু আছে সরল কোষ, যেগুলো সরল টিস্যু, যেগুলো হচ্ছে কি বিভাজিত কখনো হবে না। আবার কিছু আছে ভাজক টিস্যু, যেগুলো কিছু সময় পরপর বা কিছুদিন পরপর নিয়মিত বিভাজন হয়। সো যারা ভাজক টিস্যু, তাদের ক্ষেত্রে মাথায় রাখবা সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে না, ঠিক আছে। এখানে তোমরা এটা লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউর পয়েন্ট। দেখবা তোমার বই নাই, বাট এগুলো তোমাদের গাইডে আছে, ঠিক আছে। আচ্ছা, আমি মেইনলি গাইড থেকে বলতেছি না, আমি হচ্ছে তোমার ওভারঅল জিনিসটা থেকে বলতেছি আর কি, কিন্তু আমি তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি পরীক্ষার এমসিকিউতে এগুলো দিয়ে দিবে, আমি এটা মিন করতে চাচ্ছি। আসো, তাহলে সেকেন্ডারি প্রাচীর কার ক্ষেত্রে থাকবে না? সেকেন্ডারি যে প্রাচীর, কোষ প্রাচীর, যে সেকেন্ডারি লেয়ারটা, এটা হচ্ছে তোমার কাদের ক্ষেত্রে থাকবে না? ভাজক কোষে থাকবে না। ওকে ভাইয়া, আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে ভাই আমরা পুরো চিত্রটা ক্লিয়ার হয়েছে না? তুমি পরীক্ষায় কোষ প্রাচীর রিলেটেড কিছু আসলে চিত্র দিবা, মাস্ট, শিওর একদম। আর যে সেকেন্ডারি প্রাচীর বললাম না, তাহলে এখন সেকেন্ডারি প্রাচীর একটু বলি, এটা পুরুত্ব কত? 5 থেকে 10 মাইক্রোমিটার। এবং সেকেন্ডারি প্রাচীর কি দিয়ে তৈরি হয়? ওই যে পড়লাম না, লিগনিন সুবেরিন। অর্থাৎ তোমরা এখন এসএসসি লেভেলে তো তোমাদের সবগুলো একসাথে দিয়ে দিছে, অর্থাৎ কোষ প্রাচীর কি দিয়ে গঠিত হয় পুরোটা একসাথে দিয়ে দিছে। বাট স্পেসিফিক্যালি তোমার সেকেন্ডারিটা হচ্ছে লিগনিন সুবেরিন, প্রাথমিকটা হচ্ছে সেলুলোজ, সেমিসেলুলোজ, মধ্যপর্দা হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট আর ভেসিকলস, ঠিক আছে ভাই। আমরা আশা করি এখান থেকে বহুত কিছু পড়ে ফেলছি, ঠিক আছে, এক্সট্রা অনেক কিছু পড়ে ফেলছি। এবার আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই, অর্থাৎ আমরা এখন পড়বো প্রোটোপ্লাজম। অর্থাৎ আমাদের কোষ প্রাচীর দিয়ে ঘেরা ভিতরে সমুদয় বস্তুকে কি বলে? প্রোটোপ্লাজম বলে। আবার বলতেছি, কোষ প্রাচীর দিয়ে ঘেরা ভিতরে যাই কিছু আছে সবগুলোকে কি বলি? প্রোটোপ্লাজম বলি, ঠিক আছে। আচ্ছা, এবং আমরা সাইটোপ্লাজম কি বলবো? তাহলে কোষ, যে প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম অনেকে আমরা কনফিউজ হয়ে যাই, তাই না? ভাই প্রোটোপ্লাজম তো কোষের ভেতর আছে, সাইটোপ্লাজম তো কোষের ভেতর আছে, প্রাচীরের ভেতর আছে, তাই না? সো দুইটার মধ্যে পার্থক্যটা কই? এরকম একটা তোমরা সবাই কোয়েশ্চেন করো, তাই না? এটা নিয়ে আমরা ব্যাখ্যা দিব, কোনো প্যারা নেই। আসো, তাহলে প্রোটোপ্লাজম মানে হচ্ছে কোষ প্রাচীরের ভিতরে যাই কিছু আছে, ঠিক আছে, মানে কোষ প্রাচীরের ভিতরে যে একটা থকথকে জেলির মতো পদার্থ আছে, মানে মাথায় রাখবা প্লাজম মানে কি? প্লাজম মানে তরল পদার্থ টাইপের কিছু একটা, মানে থকথকে যে তরল পদার্থ। যেমন ধরো নিউক্লিয় প্লাজম মানে কি? নিউক্লিয়াসের ভিতরে যে তরল পদার্থ, তাকে আমরা কি বলবো? নিউক্লিয় প্লাজম বলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রোটোপ্লাজম মানে কি? দেখো, এটা সংজ্ঞাটা মুখস্থ করতে হবে, এটা কতে আসবে মাস্ট, ঠিক আছে। আর প্রোটোপ্লাজম তো হচ্ছে ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে গ থেকে তেমন কিছু দিবে না। আচ্ছা, তাহলে দেখো কোষের ভেতরে যে অর্ধস্বচ্ছ, এগুলো প্রত্যেকটা এমসিকিউ পয়েন্ট। অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু দেখা যায়, তাকে আমরা কি বলি? প্রোটোপ্লাজম বলি। তাই কিরকম দেখতে হচ্ছে? অর্ধস্বচ্ছ, এবং দেখতে কিরকম? থকথকে জেলির মতো, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, এই যে দেখো কোষঝিল্লি দিয়ে ঘেরা সব কিছু হচ্ছে কি?
প্রোটোপ্লাজম, ঠিক আছে। আচ্ছা, এমনকি কোষঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। এটা একটু তোমরা হয়তো কনফিউজ হয়ে যেতে পারো, তাই না? আমি ফার্স্টে কি বলছি, ভাই কি ভুল বলছে নাকি? না, কোষ প্রাচীর দিয়ে ঘিরা, মানে কোষ প্রাচীর ছাড়া ভিতরে যা কিছু আছে সবগুলা প্রোটোপ্লাজম। এই লাইনটা দিয়ে তো এটা মিন করতেছে, তাই না? মানে কোষঝিল্লি নিজেও কিসের অংশ? প্রোটোপ্লাজমের অংশ, ঠিক আছে। আচ্ছা, তারপর কোষঝিল্লি ছাড়াও এখানে আছে কি? সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলা এবং নিউক্লিয়াস। অর্থাৎ আমরা বলতে পারি প্রোটোপ্লাজম কি দিয়ে গঠিত হয়েছে তাইলে? প্রোটোপ্লাজম ইজ ইকুয়ালস টু কি? সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। আশা করি ভাইয়া আমার প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের পার্থক্য অলরেডি তোমরা বুঝে গেছো, তাই না? প্রোটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, আর সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াস ছাড়া বাকিটা। একদম সিম্পলি কথা বলতে, ঠিক আছে, এটাই। আচ্ছা, এখন আমরা পড়বো কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। এই কোষঝিল্লিটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কোষঝিল্লি তোমার গতেও দিতে পারে, ঠিক আছে ভাইয়া? কোষঝিল্লি ভালো করে পড়তে হবে। তাহলে আমরা কোষ প্রাচীর তো পড়ছি, এখন একটু ভিতরে গেলে আমরা কি পাইছি? কাকে পাইছি? আমরা কোষঝিল্লিকে পাইছি, তাই না? আচ্ছা, এখন কোষঝিল্লির সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ভালো করে পড়বা এই সংখ্যাটা। এটা কতে বা খতে মাস্ট আসবে। তাহলে দেখো, প্রোটোপ্লাজমের বাইরে কোষঝিল্লি কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। কি? স্থিতিস্থাপক একটা বৈষম্যবদ্ধ পর্দা, ঠিক আছে। কোষঝিল্লির প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে আমরা কোষঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলি। 3টা নামে মুখস্থ থাকবে। অর্থাৎ কোষঝিল্লিকে আরও 2টা নামে রাখা হয়। কোষঝিল্লি, এটা হচ্ছে বাংলা নাম, প্লাজমা লেমা এটা হচ্ছে কি কোষঝিল্লির নাম, অথবা ইংলিশে ওইটার ইংলিশ নাম হচ্ছে প্লাজমা, আর হচ্ছে কি মেমব্রেন, ঠিক আছে। সো আমরা এই 3টা নামে কোষঝিল্লিকে ডাকতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে একটা খুবই একটা জিনিস বাদ দিছে, দেখবা তুমি এখানে একটু লিখে নিবা। প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তরের যে স্থিতিস্থাপক বৈষম্যবেদ্য, মাথায় রাখবা, এখানে লিখে রাখো বৈষম্যবেদ্য। এটা লিখলে পরীক্ষা নাম্বার আরও ভালো পাবা, ঠিক আছে। বৈষম্যবেদ্য পর্দা মানে এটি স্থিতিস্থাপকও আবার কি বৈষম্যবেদ্য, ঠিক আছে। এই যে দেখো এখানে কিন্তু আবার লেখা আছে, এই যে দেখো কোষঝিল্লি একটি বৈষম্যবেদ্য পর্দা হওয়ায় অবিশ্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে রাখে, এবং তার একটা মেইন কাজকে আমরা সবাই জানি, পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা রাখা। এটাই তো সবার কাজ, তাই না? কোষঝিল্লির কাজও এটা, কোষ প্রাচীরের কাজও এটা, ঠিক আছে। 2টা কোষকে আলাদা রাখা। আচ্ছা, কোষ প্রাচীর একটা জিনিস আমরা বাদ দিয়ে ফেলছি, ভাগ্যিস মনে পড়ছে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা পরে তারপর যাচ্ছি। আচ্ছা, তারপর দেখবা কোষঝিল্লির মধ্যে কিছু ভাঁজ দেখা যায়। আমরা যখন ভাই পড়ছি না, এই যে দেখো এখানে আমরা হয়তো একটা চিত্র পড়ছি, তার আমি এখানে দেখাই। এই যে দেখো আমরা এইখানে একটা চিত্র পড়ছি, এই যেটা হচ্ছে প্রাণীকোষের চিত্র, তাই না? এই প্রাণীকোষের মধ্যে ভাই দেখতেছো না, এই যে একটু ভাঁজ দেখতেছি না, এই যে ভাঁজ দেখতেছি না, এই ভাঁজটা অ্যাকচুয়ালি কিসের ভাঁজ? এটা হচ্ছে বাইরে যে কোষঝিল্লি আছে না, কোষঝিল্লি না ভাঁজ হয়ে গেছে দেখতেছি না, ওই কোষঝিল্লির ভাঁজটাকে আমরা কি বলবো? মাইক্রোভিলাস বলবো। মাইক্রোভিলাস কেন বলি জানো? মাইক্রো বলি বিকজ মাইক্রো মানে তো আমরা সবাই জানি ছোট ছোট, তাই না? একদম ছোট। আর ভিলাই মানে হচ্ছে কি? আঙ্গুলের মতো অভিক্ষেপ। এ দেখো তুমি আমার আঙ্গুল দেখো আর এটা দেখো, দুইটা সেম না? অর্থাৎ আঙ্গুলের মতো যে অভিক্ষেপ, এগুলোকে আমরা কি বলি? ভিলাই বলি। এগুলো যে শুধুমাত্র এখানে আছে এমনটা না, এগুলো আমাদের ক্ষুদ্রান্তেও আছে, ঠিক আছে। যেখানে আমাদের খাবার হজম হয় না, ওখানেও আছে, ঠিক আছে। আচ্ছা, সো এদের কিন্তু কিছু স্পেসিফিক কাজ আছে যেটা তোমার এখন জানা লাগবে না, বাট আমি তোমাকে তেমন হালকা পাতলা বলবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি যা কিছু পড়বা মাথায় রাখবে সব কিছু একটু জানার জন্য পড়ো, কারণ তুমি যদি জানার জন্য পড়ো তোমার পড়াটা একটু তোমার নিজের কাছে পড়ে একটু স্যাটিসফাইং লাগবে, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা অনেকে হয়তো বা জাস্ট পড়ি হচ্ছে কোনো মতো পরীক্ষাটা একটু ভালো করে দিয়ে দিই, তাইলে আমাদের হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি হয় কি? এটা তোমার মাথায় একটা হিউজ প্রেশার পড়ে, যেটা অ্যাকচুয়ালি কখনো উচিত না। আচ্ছা ভাইয়া, কোষ প্রাচীর যখন পড়াইছি তখন তো এগুলো সব পড়াইছি, তাই না? একটা জিনিস তোমাকে পড়ায় নেই, সেটা হচ্ছে প্লাজমোডেসমাটা কাকে বলে। পাশাপাশি 2টা কোষের মধ্যে যে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ ঘটে, এটা তোমরা লিখে নাও। আমি মেইন লাইনটা লিখে দিচ্ছি, যে নলাকার, খাতে লিখে নাও, যে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ ঘটে, যে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ ঘটে। পাশাপাশি 2টি কোষ প্রাচীরের মধ্যে যে নলাকার, কোষ প্রাচীর না, পাশাপাশি 2টি কোষের মধ্যে যে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ ঘটে তাকে আমরা কি বলি? তাকে আমরা প্লাজমোডেসমাটা বলি। এই যে প্লাজমোডেসমাটা বলি, ঠিক আছে। আচ্ছা, এবং কোষ প্রাচীরে বিভিন্ন জায়গায় কি থাকে? একটা কূপের মতো এলাকা থাকে। অর্থাৎ ধরো কোষ প্রাচীরটা এভাবে যাচ্ছে, এই যে ধরো এটা একটা কোষ প্রাচীর, ঠিক আছে। দেখবা কোষ প্রাচীর গিয়ে এখানে একটা জায়গা কি থাকে? ফাঁকা থাকে। ওই ফাঁকা এলাকাটার নাম হচ্ছে কূপ এলাকা। কূপ এলাকা বা কূপ, ঠিক আছে। কূপ মানে তো আমরা জানি চুলের কূপ বলি না, মানে চুলের ফাঁকা জায়গা, মানে এটা আর কি, ঠিক আছে। একটু ফাঁকা জায়গা থাকবে, এটাকে আমরা কি বলবো? কূপ এলাকা। সো কূপ এলাকা বা এই যে প্লাজমোডেসমাটা, এগুলোর কাজ কি? খুবই সিম্পল, তাই না? যেদিন একটা নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ, তার মানে কি এক কোষ থেকে এক কোষে ওরা পানি, খনিজ লবণ এগুলো পরিবহন নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। প্লাজমোডেসমাটা কিন্তু ক কিংবা খতে আসতে পারে, এই জন্য জিনিসটা আলাদা করে বুঝাইলাম, ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে আমরা কোষঝিল্লিতে আসি।
তাইলে এখন আমরা এটা হচ্ছে কোষঝিল্লির একটা গঠন, ঠিক আছে? এই কোষঝিল্লির গঠন আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, এই যে তোমরা দেখতেছো না, এটা হচ্ছে মেইনলি কি মাইক্রোভিলাই। ওই যে বললাম কোষঝিল্লিগুলো উপরের দিকে বাঁচ হয়ে কি গঠন করে, মাইক্রোভিলাই গঠন করে। এখানে মাইক্রো মানে মাথায় রাখবা, মাইক্রো মানে কি ক্ষুদ্র, তাই না? আমরা সবাই জানি। আর ভিলাই মানে কি আঙ্গুলের মতো অভিক্ষেপ, আঙ্গুলের মতো অভিক্ষেপ, ঠিক আছে? আচ্ছা, একদম সিম্পলি একটা তোমাকে কথা বলি, তুমি জাস্ট হয়তো অনেকে কোয়েশ্চেন করতে পারবে, ভাই মাইক্রোভিলাসের কাজটাই বাকি, তাই না? এটা আমাদের ক্ষুদ্রান্ত আছে বলতেছি, কিংবা আমাদের কোষের মধ্যে আছে বলতেছি, সো ভাই এটা কাজটা কি? একদম সিম্পলি একটা কথা বলে দিই, যেহেতু তোমার এখন এটা এত জানার দরকার নাই, বাট তুমি পরীক্ষাতে লেখা উচিত, তাই না? লিখলে তুমি নাম্বার বেশি পাবা। সো একদম সিম্পলি যদি তোমাকে জিনিসটা বলি, এটা হইলো গিয়া সাপোজ একটা সুতা, এই ধরো এটা একটা সুতা, এই ধরে সাপোজ ভাই এটা একটা সুতা, ধরো এটা একটা সুতা, এরকম করে আছে সুতাটা, এরকম করে আছে, ঠিক আছে? সাপোজ একটা সুতা, যেটা হচ্ছে কি আমি এরকম করে পেঁচায় পেঁচায় রাখছি, ঠিক আছে? সো আমি যেহেতু পেঁচায় পেঁচায় রাখছি, এটা অল্প জায়গা দখল করে আছে না? কিন্তু যখন আমার দরকার পড়বে, যখন আমার প্রয়োজন পড়বে, সুতাটাকে যদি আমি একদম টান দিই, এটা অনেক বড় হয়ে যাবে না? কারণ এখন তো কি আছে, এরকম করে পেঁচায় পেঁচায় ছিল, তাই না? এই মাইক্রোভিলার কাজ এটাই। অর্থাৎ ক্ষুদ্রান্তের মধ্যে মাইক্রোভিলাগুলো এরকম করে কি কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে এই অভিক্ষেপ করে থাকে। কিন্তু যে মাত্র খাবার ক্ষুদ্রান্তে যাবে, অর্থাৎ যখন আমার পরিপাক করার প্রয়োজন পড়বে, তখন কি করা লাগবে, আয়তনটাকে বাড়ায় দেওয়া লাগবে, অর্থাৎ কি লম্বা করে ফেলা লাগবে। তখন তারা কি হয়ে যায় জানো, এই জিনিসটা তখন এরকম ফ্ল্যাট হয়ে যায়। অর্থাৎ ফ্ল্যাট হয়ে গেছে মানে কি, তার আয়তন বেড়ে গেছে না? আয়তন বেড়ে গেছে। আর আয়তন বেড়ে গেছে মানে কি, খাবার খুব ইজিলি, খুব তাড়াতাড়ি পরিপাক হবে, যেহেতু জায়গা বেশি পাইছে। বুঝে গেছো না? এটাই হচ্ছে তোমার মাইক্রোভিলার কাজ, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তারপর এখানে দেখবা কিছু ফাঁকের মতো স্থান দেখবা, এগুলো হচ্ছে আন্তঃকোষীয় স্থান। এই ফাঁকগুলো সেম কাজ করবে, এগুলো তোমার কেউ যে বিভিন্ন জিনিস ট্রান্সমিটে ইউজ করবে, ঠিক আছে? আচ্ছা, তুমি যে কোষঝিল্লি এই চিত্রটা দিলে মোটামুটি তোমার জন্য এনাফ, যেহেতু তোমার বইয়ে আর চিত্র নাই, তুমি এটাই দিবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ওকে। এবার আসি আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো, অর্থাৎ আমরা এখন কি পড়বো, সাইটোপ্লাজমীয় যেসব অঙ্গাণু আছে ওগুলো নিয়ে পড়বো, অর্থাৎ এই যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলো আর কি, ঠিক আছে? এবং এগুলো তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন আমরা কি দেখি, সাইটোপ্লাজম কাকে বলে? আচ্ছা, কোষ থেকে, মানে আমাদের কোষ ঝিল্লির ভিতরে নিউক্লিয়াসটাকে তুমি সরাই ফেলো, ঠিক আছে? নিউক্লিয়াসটাকে সরাই ফেলো, তাহলে অঙ্গাণু সহ পুরা থকথকে জেলির মতো একটা অংশ পাবো না? ওইটা হচ্ছে সাইটোপ্লাজম। আমি তোমাকে প্রোটোপ্লাজম বলছি না, প্রোটোপ্লাজম ইজ ইকুয়ালস টু কি, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, ঠিক আছে? আশা করি এখন বুঝে গেছো। এই যে দেখো, কেন্দ্রিকাটাকে যদি সরিয়ে নিই, তাহলে যে জেলির মতো বস্তু দেখবো সেটার নামে কি, সাইটোপ্লাজম, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন দেখো আমাদের সাইটোপ্লাজম অনেক রকম অঙ্গাণু আছে, তাদের মধ্যে কিছু অঙ্গাণু আছে যারা কি বাইরে মেমব্রেনে আছে, অর্থাৎ কি ঝিল্লিযুক্ত, আবার কিছু অঙ্গাণু আছে যাদের মধ্যে কি নেই, মেমব্রেন নাই বা ঝিল্লিবিহীন, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা ফার্স্টে পড়বো ঝিল্লি যুক্ত কি আছে, মাইটোকন্ড্রিয়া সর্বপ্রথম, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যে একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা সম্পর্কে তোমার একটা বিস্তারিত ধারণা থাকা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মাইটোকন্ড্রিয়া যখন আমি একদম শুরুতে পড়াইছিলাম না, মনে আছে মাইটোকন্ড্রিয়াকে কি বলছিলাম, কোষের পাওয়ার হাউস বলছিলাম, তাই না? অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কি করতেছিল, কোষের জন্য যাবতীয় শক্তি তৈরি করতেছিল, তাই না? আচ্ছা, এগুলো হচ্ছে বেসিক্যালি আমরা এখন কি পড়বো, বিস্তারিত পড়বো, ঠিক আছে? আচ্ছা, তাইলে মাইটোকন্ড্রিয়া কি, শ্বসনে অংশগ্রহণকারী এই অঙ্গাণুটি কত সালে আবিষ্কার করছে, এগুলো পড়তে হবে। 1886 বা 1894, দুইটাই বলা হয়। আবিষ্কার করে কে, রিচার্ড অলম্যান, এবং এর নাম দেন কি, বায়োপ্লাস্ট। তোমার কাহিনীগুলো একটু পড়তে হবে, ঠিক আছে? এবং বর্তমানে যে প্রচলিত যে নামটা, সেটা দিছে কত সালে, 1898 সালে, এটা পড়তে হবে, ঠিক আছে? নামটাকে দিছে বিজ্ঞানী কার্ল ব্যান্ডা। কি নাম, এই যে এখানে জাস্ট ব্যান্ডা দিছে না, ব্যান্ডা দিছে, তাই না? তোমার মাথায় একবার ফুল নামটা হচ্ছে কার্ল ব্যান্ডা, ঠিক আছে? বাট এই যে মাইটোকন্ড্রিয়াটা আবিষ্কার করছে কে, বিজ্ঞানী রিচার্ড অলম্যান, ঠিক আছে? এবং উনি কি নাম দিয়েছিল, বায়োপ্লাস্ট। বাট এটা পরবর্তীতে মাইটোকন্ড্রিয়ার নাম দিচ্ছেন কি, আমাদের বিজ্ঞানী কার্ল ব্যান্ডা, ওকে? আচ্ছা, তারপর মাইটোকন্ড্রিয়ার ভিতরে বিভিন্ন অংশ থাকে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন রকম গঠন আছে, যেগুলো আমাদের ভালো করে একটু পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, ভালোই দিচ্ছে এখানে। আচ্ছা, আমি জিনিসটাকে একটু সিকোয়েন্সিয়ালি পড়ানোর ট্রাই করি, ঠিক আছে? আচ্ছা, আসি তাহলে। দেখো, মাইটোকন্ড্রিয়ার চিত্র দেখে আমরা এখানে অনেক কিছু বুঝতে পারবো। দেখো, এই যে দেখো মাইটোকন্ড্রিয়ার চিত্রটা তোমার মাস্ট, ঠিক আছে? মাস্ট 5 স্টার দিলাম,
এখানে আমরা এটা 5 স্টার দিতেই পারি। কিসের জন্য? এটা পরীক্ষা আসার মতো, সিকিউতে মাস্ট আসবে, মাইটোকন্ড্রিয়া মাস্ট আসবে, আসলে অবশ্যই চিত্র দিবাই, ঠিক আছে? এই জন্য চিত্রটা প্র্যাকটিস করে, এটা একদম ইজি। মাইটোকন্ড্রিয়াটা ঠিক সেম, মাইটোকন্ড্রিয়া বললাম না কি এটা একটা ঝিল্লিযুক্ত অঙ্গাণু, দ্যাট মিনস এটা ঝিল্লি থাকবে। ঝিল্লিটা কয় লেয়ার বিশিষ্ট? 2 লেয়ার বিশিষ্ট। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার যে ঝিল্লি এটা কি 2 লেয়ার বিশিষ্ট, তাই না? 2 আবরণ থাকবে, অর্থাৎ 2টা লেয়ার আর কি, ঠিক আছে? এবং ভিতরে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক একটা শেপ দেখতেছি, তাই না? একটা ডিফারেন্ট একটা শেপ দেখতেছি। এই শেপটাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্রিস্টি, ঠিক আছে? দেখো এই যে তোমার এখান দিক দিয়ে এসে এই যে তোমার এদিকে একটা ভাঁজ তৈরি করছে না, এই ভাঁজটাকে আমরা কি বলবো? ক্রিস্টি বলবো, এই যে ভাঁজটাকে, ঠিক আছে? এবং আমরা এখানে কিছু গোল গোল জিনিস দেখতেছি না, বৃন্তযুক্ত, এই গোলগুলো, এগুলোকে বলবো আমরা কি? অক্সিসোম। কি? অক্সিসোম। এই অক্সিসোমের মধ্যে কি থাকে? বিভিন্ন রকম এনজাইম থাকে। ওই এনজাইমগুলো পরবর্তীতে কিসে হেল্প করে আমরা জানি না। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শ্বসন, তাই না? মাইটোকন্ড্রিয়াতে হয় কোথায়? শ্বসন, তাই না? শ্বসন হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে, আমরা সবাই জানি, তাই না? ক্যাপস্ট্রক্ক, এগুলো সবগুলো কোথায় হচ্ছে? এসিটাইল কোয়ে, এগুলো কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। সো এগুলোর জন্য যে এনজাইমগুলো লাগবে না, এগুলো অক্সিজেন প্রোভাইড করে, ঠিক আছে? এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরে হলুদ কালার যে আমরা একটা তরল পদার্থ দেখতেছি না, এটাকে আমরা কি বলবো? ম্যাট্রিক্স বলবো, ঠিক আছে ভাইয়া? আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠনটা, ঠিক আছে? ভিতরে যে আমাদের এরকম করে ভাঁজযুক্ত যে আমরা যে একটা শেপ দেখতেছি, এটার নাম হচ্ছে ক্রিস্টি, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এগুলো অক্সিজেন, তারপর এখানে ভিতরে যে দেখতেছি ওইটা হচ্ছে ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আমরা পড়তে হবে মাইটোকন্ড্রিয়ার কাজটা কি, ঠিক আছে? আচ্ছা দেখো, শুধুমাত্র শ্বসন, ঠিক আছে? শ্বসন মানে মাইটোকন্ড্রিয়া, তাই না? আচ্ছা, শ্বসনের মধ্যে আমরা জানি কয়টা ধাপ আছে? শ্বসনের মধ্যে 4টা ধাপ আছে, তাই না? শ্বসনের মধ্যে 4টা ধাপের প্রথম যে ধাপ সেটার নাম কি? গ্লাইকোলাইসিস, তাই না? গ্লাইকোলাইসিস। আমি সবগুলো ধাপে একটু লিখে দিই। প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। শ্বসন তো আমরা সবাই জানি, তাই না? যে প্রক্রিয়ায় কি হয়? গ্লুকোজটা C6H12O6 এটা কি অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি তৈরি করে। এটিপি মানে তো শক্তি, তাই না? এটা হচ্ছে শক্তি মিন করে, ঠিক আছে? বিপুল পরিমাণ শক্তি তৈরি করে, তাকে আমরা কি বলতেছি? আমাদের শ্বসন বলতেছি, ঠিক আছে? আচ্ছা, শ্বসনের যে এটা হইলো না, এটার জন্য টোটাল 4টা প্রক্রিয়া আছে, অর্থাৎ 4টা ধাপ আছে। প্রথম হচ্ছে গ্লাইকোলাইসিস, পরে হচ্ছে এসিটাইল কোয়ে, এসিটাইল কোয়ে। থার্ড যে ধাপ সেটা হচ্ছে ক্রেবস চক্র। তোমরা এখন লিখে নিতে পারো, এখনও যেহেতু তোমরা সেকেন্ড চ্যাপ্টারে, এগুলো তোমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে আছে। একদম সবার লাস্ট হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, বা ইংলিশে বললে ইটিসি। ই দিয়ে হচ্ছে ইলেকট্রন, টি দিয়ে ট্রান্সপোর্ট, সি দিয়ে সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, এখানে ইটিএস বলো, ইটিএস ভালো হবে, ইটিএস বলো, ঠিক আছে? আচ্ছা, বাট এটাকে বেসিক্যালি সি ডাকে, ইটিসি বলে, ইটিএস না, ঠিক আছে? ইটিসি বলে। সো ইটিসি মাথায় রাখবা, ওকে? তাহলে ভাই আমাদের কয়টা ধাপ আছে শ্বসনের জন্য? 4টা ধাপ আছে। মজার বিষয়, এই 4টা ধাপে শুধুমাত্র প্রথমটা ছাড়া বাকি যে 3টা আছে, এসিটাইল কোয়ে, ক্রেবস চক্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, 3টেই কোথায় হবে? মাইটোকন্ড্রিয়াতে হবে। অর্থাৎ আমি বলতে পারি শ্বসনের মেজর যে প্রক্রিয়াগুলো, এগুলো কোথায় হচ্ছে? মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো শ্বসনের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ শ্বসনের যে 4টা ধাপ আছে না, 4টা ধাপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রেবস চক্র, কারণ এখানে সব কিছু তৈরি হয়, ঠিক আছে? আর সো এখানের জন্য যত রকম তোমার এনজাইম আছে, এটা একটা হিউজ একটা বিক্রিয়া না? সো এই বিক্রিয়ার জন্য যত রকম এনজাইমগুলো আছে সবগুলো কে প্রোভাইড করবে? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স প্রোভাইড করবে, তাই না? ম্যাট্রিক্স মানে কি? ওই তরলটা, ওই তরলের মধ্যেই কি থাকে? সব রকম এনজাইমগুলো থাকে, ঠিক আছে? আচ্ছা, এবং এই ক্রেবস চক্রে সবচেয়ে বেশি কি হয়? শক্তি তৈরি হয়, ঠিক আছে? এবং এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কিংবা পাওয়ার হাউস বলা হয়। অনেকবার আসবে এগুলো পরীক্ষায়, খতে মাস্ট আসবে। কেন মাইটোকন্ড্রিয়াতে কোষের পাওয়ার হাউস বলা হয়? কারণ আমরা জানি শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বেসিক্যালি কি হয়? শক্তি তৈরি হয়, তাই না? এবং এই শ্বসন প্রক্রিয়ার যে মেজর যে ধাপগুলো, অর্থাৎ 2, 3, 4 তুমি লিখে দিবা, বই নেই তাও তুমি লিখে দিবা। কেন? আমি তোমাকে অলরেডি লিখে দিছি। এসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, 3টে কিন্তু কোথায় হয়? সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কোনটা? ক্রেবস চক্র। এবং এই ক্রেবস চক্রটাও কোথায় হয়? আমাদের মাইটোকন্ড্রিয়াতে হয়। এবং এই জন্য আমরা কি বলি? মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস কিংবা শক্তি উৎপাদন কেন্দ্র বলি। পারবো না ভাইয়া? ইনশাল্লাহ পারবো, ঠিক আছে? আচ্ছা, এবং তোমার এই যে তোমার মাইটোকন্ড্রিয়া কি উদ্ভিদ কোষে পাওয়া যায় না বা প্রাণী কোষে পাওয়া যায়, এরকম কোনো লিমিটেশন আছে? না, মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে কি কোষের উদ্ভিদ কোষ হোক বা প্রাণী কোষ হোক সবখানে থাকবে, ঠিক আছে ভাইয়া? এবং মাইটোকন্ড্রিয়া কি একটা তোমার কি ঝিল্লিযুক্ত অঙ্গাণু, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তোমাদের কিসের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া থাকে না, এটা পড়তে হবে। যেমন ধরো প্রাককেন্দ্রিক কোষে কি থাকবে না? মাইটোকন্ড্রিয়া থাকে না, এটা তো খুবই নর্মাল। প্রাককেন্দ্রিক কোষ বা আদি কোষ আর কি, তাদের ক্ষেত্রে তো কিছুই থাকে না তেমন, তাই না? শুধুমাত্র কি থাকে? রাইবোজোম থাকে, তাই না ভাইয়া?
শুধুমাত্র তাদের ক্ষেত্রে রাইবোজোম থাকে। ওকে, সো এমনকি কিছু সুকেন্দ্রিক কোষও, সুকেন্দ্রিক কোষ মানে কি, যারা হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃত কোষী, বাট এই প্রকৃত কোষী হইলেও তাদের ক্ষেত্রে কি থাকে না, মাইটোকন্ড্রিয়াগুলো থাকে না। এইটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি এমসিকিউতে আসবে। দেখো সুকেন্দ্রিক কোষ কি কি, ট্রিকোমোনাস। ট্রিকোমোনাস, তুমি এই যে নামটা দেখো, এই নামটা তোমরা এখানে কি ঝাপসা আসতেছে তোমাদের এখানে, না তোমাদের এখানে ঝাপসা আসতেছে না, দেখো এখানে কি লিখছে, ভালো করে পড়ার ট্রাই করো। MONOCERCOMONOIDES, ঠিক আছে, মনোসারকোমোনয়েডস, ঠিক আছে। এখন তোমার মজার বিষয় হচ্ছে এই যে ট্রিকোমোনাস আর এই যে মনোসারকোমোনয়েডস, যেটা এটা হচ্ছে এগুলো দুইটা হচ্ছে কি, এগুলোকে বলা হয় প্রোটোজোয়া, ঠিক আছে। আমি তোমাকে বললাম না প্রোটোজোয়া ছিল, ফার্স্ট চ্যাপ্টার যখন পড়াইছিলাম প্রোটিস্টার মধ্যে প্রোটোজোয়া ছিল। সো এই প্রোটোজোয়াগুলো যেমন এই যে ট্রিকোমোনাস, এগুলো হচ্ছে তোমার এক টাইপের তোমার হচ্ছে ক্রিমির মতো জিনিস, ঠিক আছে, অনেকটা দেখতে অনেকটা ক্রিমির মতো, ঠিক আছে, এরকম করে ক্রিমির মতো দেখতে, ঠিক আছে। এবং এদের ক্ষেত্রে কি থাকবে না, এরা যদিও এরা কি সুকেন্দ্রিক, মানে এদের ক্ষেত্রে নিউক্লিয়াস আছে, বাট তাও তাদের ক্ষেত্রে কি থাকবে না, মাইটোকন্ড্রিয়া থাকবে না। সো কেন থাকবে না, এটা তোমার কোয়েশ্চেন করতে হবে, ভাইয়া থাকবে না কেন, তারা কি দোষ করছে, তাই না? আচ্ছা, কেন? বিকজ তারা খুবই অনুন্নত। সো তারা সুকেন্দ্রিক হইলেও তারা অনুন্নত। সো দ্যাটস ওয়াই তাদের ক্ষেত্রে তোমার মাইটোকন্ড্রিয়া থাকার প্রয়োজন পড়ে না। তাহলে এখন কোয়েশ্চেন করতে পারো, ভাই আদিকোষে কিংবা প্রাকৃতিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকার প্রয়োজনীয়তা নাই কেন? বিকজ আদিকোষ সে খুবই কম শক্তি খরচ করে, ঠিক আছে, মানে আদিকোষ তার শক্তি যে খরচ সেটা পরিমাণ খুবই কম, মানে তার অত বেশি শক্তি খরচ করার প্রয়োজন পড়ে না। দ্যাটস ওয়াই তার মাইটোকন্ড্রিয়া থাকার প্রয়োজন পড়ে না, বা তারা খুব বেশি খাবারও তৈরি করে না। দ্যাটস ওয়াই যেহেতু খাবার তৈরি করতে হচ্ছে না, দ্যাট মিনস কি তাদের প্লাস্টিডও থাকবে না। ঠিক আছে ভাই, বুঝতে পারছি? ইনশাল্লাহ পারবো। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন দেখো, বিবর্তনীয় ইতিহাসের কোনো এক সময়ে সুকেন্দ্রিক কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া কিংবা তার পূর্বসূরি ঢুকে পড়েছিল এবং তারপর থেকে সে কোষের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যপত্র থেকে এই ব্যাখ্যাটি অনুমান করা হয়। তোমরা সবাই এই জিনিসটা নিয়ে সবাই কনফিউজ থাকবে, আমি শিওর। এই লাইনটা কি লেখছে, ডিরেক্ট মাথার উপর দিয়ে গেছে, তাই না? কিছুই বুঝি নাই, তাই না? আচ্ছা, কোনো প্যারা নাই, আমি তোমাকে জিনিসটা বুঝাই দিচ্ছি, কারণ তোমাদের বই এমনভাবে লিখছে এটা নিয়ে, যেহেতু তোমার এটা একটু মানে জটিল একটু বিষয়, তো এই জন্য তোমার একটু স্কিপ করছে আর কি, বাট অ্যাকচুয়ালি এটা বোঝা দরকার। এই জিনিসটা বোঝার জন্য একটা তোমার ইংলিশ টার্ম মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এন্ডো। এটা তুমি পরীক্ষা লিখবা মাথায়, ঠিক আছে, সেটা এখন থেকে খাতা লেখা রাখো, এন্ডোফ্যাগোসাইটোসিস। এটা কিন্তু পুরো একটা অক্ষর, ঠিক আছে, এন্ডোফ্যাগোসাইটোসিস। সো ভাইয়া, হোয়াট ডু মিন বাই এন্ডোফ্যাগোসাইটোসিস, ঠিক আছে। আচ্ছা, ফ্যাগোসাইটোসিস মানে তো আমরা জানি, তাই না, যে প্রক্রিয়ায় কোন একটা মানে এই যে কোষ, ঠিক আছে, কোন একটা কোষ যে প্রক্রিয়ায় কোন একটা জিনিস হজম করে, বুঝতে পারছো, কোন একটা জিনিস তার দেহের ভিতরে প্রবেশ করায়, তাকে কি বলবো, ফ্যাগোসাইটোসিস বলবো। মানে এক কথায় বলতে গেলে ভক্ষণ করে, মানে কোষ যে প্রক্রিয়া ভক্ষণ করে তাকে আমরা কি বলবো, ফ্যাগোসাইটোসিস বলবো। এবং এন্ডো মানে কি, কোষের ভিতরে, ঠিক আছে। নর্মালি ফ্যাগোসাইটোসিস কোষের বাইরে হয়, ধরো রক্তের মধ্যে হয়। রক্তের মধ্যে ধরো আমাদের বাইর থেকে কোনো একটা ব্যাকটেরিয়া প্রবেশ করলে আমাদের রক্তের মধ্যে যে শ্বেত রক্তকণিকা আছে না, পড়ছি না আমরা, শ্বেত রক্তকণিকার মধ্যে কি আছে, তারা হচ্ছে মেইনলি ফ্যাগোসাইটোসিস তোমার অঙ্গাণু, এই যে তোমার কণিকা হিসেবে কাজ করে। সো তারা কি করে, তারা ফ্যাগোসাইটোসিস করে, অর্থাৎ ওই যে রোগ জীবাণুর যে তোমার ব্যাকটেরিয়াটা, ওইটাকে কি করে, ভক্ষণ করে ফেলে এবং তাকে কি ধ্বংস করে দেয়, ঠিক আছে। তো কোষ, এটা হচ্ছে মেইনলি কোষের বাইরে হয়, আর কোষের ভিতরে হলে তাকে আমরা কি বলবো, এন্ডোফ্যাগোসাইটোসিস বলবো। সো এই লাইনটা দিয়ে কি বুঝাই, এই লাইনটা দিয়ে তোমার বুঝাই, ধারণা করা হয়, দেখো বোঝার ট্রাই করো। ধারণা করা হয় যেহেতু বিবর্তন বা ইভলিউশন বলতেছি, মানে অনেক আগে, মানে যেখান থেকে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড তৈরি হয়েছে, ঠিক আছে, কি মাইটোকন্ড্রিয়া একটা কি প্লাস্টিড, এই দুইটা তৈরি হয়েছে। কি হয়েছে এখানে, সরি একটু ওয়েট করো, ঠিক আছে, যেখান থেকে কি তৈরি হয়েছে, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড দুইটাই তৈরি হয়েছে, ঠিক আছে। সো ধারণা করা হয় অনেক আগে তোমার এক টাইপের একটা ব্যাকটেরিয়া ছিল, ঠিক আছে, এক টাইপের একটা কি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা কি করছে, সে তোমার একটা কোষের মধ্যে ঢুকে গেছে। কি করছে, কোষের মধ্যে ব্যাকটেরিয়া ঢুকে গেছে, কোন প্রক্রিয়ায়, এন্ডোফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। ফ্যাগোসাইটোসিস মানে কি, কোষ ওই যে ব্যাকটেরিয়াটাকে গ্রহণ করছে, আর এন্ডো মানে কি, সেটা কোষের ভিতরে ঢুকে গেছে। সো ধারণা করা হয় মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড কীভাবে তৈরি হয়েছে জানো, একটা ব্যাকটেরিয়া থেকে। কিছু মানে তোমার কি আছে, মানে বায়োবিও টাইপের কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো ধরো ভূমিতে পাওয়া যায়, ওই ব্যাকটেরিয়াগুলো কি করছে,
তোমার এন্ডোফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষের ভিতরে প্রবেশ করে ফেলছে এবং কোষের ভিতরে প্রবেশ করে নিজেদেরকে তারা চেঞ্জ করে, ওই যে বিবর্তন বললাম না, মানে কি নিজেদেরকে তারা কোষের সাথে অভিযোজিত করে আলটিমেটলি কি পরিণত হয়েছে, মাইটোকন্ড্রিয়াতে পরিণত হয়েছে বা প্লাস্টিডে পরিণত হয়েছে। সো এই মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড দুইটার উৎপত্তি করতে হয়েছে, আদি এক কথায় বলতে গেলে তারা হচ্ছে কি এন্ডোফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তৈরি হয়েছে অনেক আগে, এভাবে এই প্রক্রিয়ায়। এখানে কিন্তু একটা মজার জিনিস যেটা তোমাদের এসএসসি লেভেলের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ না, সেটা হচ্ছে তুমি দেখবা মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড দুটারই কিন্তু নিজস্ব ডিএনএ আছে। এটা তোমরা খাতায় লিখে রাখো, মাইটোকন্ড্রিয়ারও নিজস্ব কি আছে, নিজস্ব ডিএনএ আছে, নিজস্ব ডিএনএ আছে, এবং প্লাস্টিডেরও ঠিক সেম কি আছে, নিজস্ব ডিএনএ আছে। তো ভাই এগুলো মানে কি, নিজস্ব ডিএনএ মানে কি, নিজস্ব ডিএনএ মানে মাথায় রাখবা ওই 7, এই যে তোমার আদিকোষী ডিএনএ, কি আদিকোষী ডিএনএ মানে কি ওই যে বৃত্তাকার ডিএনএ, তাই না? আমি বলছিলাম না আদিকোষে কি পাওয়া যায়, বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়। দেখবে একটা রিলেশন আছে, কেন তোমার এটা লিখলাম, দেখো মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের দুইটার মধ্যে কি পাওয়া যায়, নিজস্ব ডিএনএ পাওয়া যায়, ঠিক আছে? এখন এই যে ডিএনএটা কিরকম শেপের, বৃত্তাকার শেপের। তো একটা তুমি জিনিস রিলেট করো, ঠিক আছে, একটা মিলাও। কি বলছি, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড কোত্থেকে উৎপত্তি হয়েছে, একটা অনেক আগে একটা কি বায়বীয় ব্যাকটেরিয়া থেকে বিবর্তিত হয়ে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড হয়েছে। দেখো কোত্থেকে, ব্যাকটেরিয়া থেকে। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে, ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে, ব্যাকটেরিয়া একটা আদিকোষী জীব না? সো ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকবে, বৃত্তাকার ডিএনএ থাকবে, এবং কি রাইবোজোম থাকবে না, 70S রাইবোজোম থাকবে না, রাইবোজোম থাকবে। এই জন্যে তোমার যেহেতু ওই জিনিসগুলো অলরেডি এখনও থেকে গেছে, দ্যাটস ওয়াই মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডে স্টিল নাও তোমার কি ডিএনএ এবং কি রাইবোজোম এখন অ্যাভেলেবল আছে। আর কিন্তু কোনো অঙ্গাণুতে কি নাই, ডিএনএ রাইবোজোম এগুলো নাই, ঠিক আছে? শুধুমাত্র কার মধ্যে আছে, মাইটোকন্ড্রিয়া আছে, আরেকটা কি আছে, প্লাস্টিডের মধ্যে আছে। বুঝতে পারছি ভাই জিনিসটা? খুবই ইন্টারেস্টিং না জিনিসটা? এটা দিয়ে কিন্তু এটাই বুঝাইছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার আমরা পড়বো আমাদের প্লাস্টিড, ঠিক আছে? এখন প্লাস্টিড নিয়ে একটু আমরা বিস্তারিত পড়াশোনা করবো। এটাও তোমার পরীক্ষায় আসার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যে একটা, সো এটা একদমই স্কিপ করবা না। জিনিসটা আমি যেভাবে বুঝাচ্ছি ওভাবে একটু বোঝার ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা,